সংসদের 2 কক্ষে পাশ হয়ে গিয়েছে বন্দে মাতরম বিল, কিন্তু এর পরেও আদালতে নিয়ে যাওয়া হলো বন্দে মাতরম। মাদ্রাসায় বন্দে মাতরম গানের 6 নম্বর অনুচ্ছেদ গাওয়া নিয়ে জনস্বার্থ মামলা, কিন্তু আদালত কোনো যুক্তি শুনতে নারাজ। তারা জানালেন, কি জানালেন আমি যদি একবার দেখি। তপব্রত চক্রবর্তী, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং বিচারপতি পার্থ সারথী সেন বলছেন যে আকাশ ভেঙে পড়বে না। আমার ধর্মে নেই এমন কোনো শব্দবন্ধ যদি আমাকে উচ্চারণ করতে বলা হয়, তাহলে কি হবে? আমি কি সেই ধর্মের হয়ে যাব নাকি? হাজার হাজার খ্রিস্টান স্কুলে পড়ুয়াদের বলা হয় লর্ডের কাছে প্রার্থনা করতে। কোনো একটি ধর্মের ছাত্রছাত্রীরা কি তখন প্রশ্ন তোলেন কেন খ্রিস্টান ধর্মের কথা তাদের বলতে বলা হচ্ছে? মাদ্রাসায় বন্দে মাতরমের 6টি অনুচ্ছেদ গাওয়া হলে আকাশ ভেঙে পড়বে না। কিন্তু আদালতের এই কড়া পর্যবেক্ষণ নিয়ে রাজনৈতিক মহলেও হাওয়া গরম। ভারত মাতার আমরা সন্তান, গর্ভধারিণীকে আমরা যেভাবে শ্রদ্ধা করি, আমাদের মাকে, দেশমাতৃকাকেও সমান বা তার বেশি বললেও অত্যুক্তি করা হবে না। বন্দে মাতারাম, মাকে বন্দনা করা, দেশ মাতাকে বন্দনা করা, এটাতে আমি জানি না এটা নিয়ে কেন কেস হয় আর এটা নিয়ে কেনই বা ওজোর আপত্তি আমার জানা নেই। তো সঠিক সিদ্ধান্ত কোর্ট দেবে বা তারাও একদিন বুঝবেন। ভারতবর্ষের সমস্ত জায়গায় বন্দে মাতরম হবে। বন্দে মাতরম না গাইলে সেটাকে দেশের অস্তিত্ব, পরম্পরা, সংস্কৃতির বিরোধিতা মনে করা হবে। আইনও করেছে সরকার, সেই জন্য ভারতবর্ষে থাকলে ভারতবর্ষের আইন মানতে হবে, তার জন্য ইন্ডিভিজুয়াল কিছু হতে পারে না। পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে আমার ভাবলে আশ্চর্য লাগে বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান ঔপন্যাসিক কি করে আনন্দমঠ উপন্যাসটি লিখেছিলেন। কংগ্রেসের তদানীন্তন নেতা সৌগত রায় বলেছিলেন যে বন্দে মাতরম বা আনন্দমঠের মধ্যে সাম্প্রদায়িকতা আছে। কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য মুজফফর আহমেদ তার আত্মজীবনীতে তিনি লিখে গেছেন, বঙ্কিমস বন্দে মাতরম ফ্রম বিগিনিং টু এন্ড ইজ ফুল অফ হেট্রেড। পশ্চিমবঙ্গে বন্দে মাতরমের বিরোধিতা হবে, বঙ্কিমচন্দ্রের বিরোধিতা হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মনোধি নিয়ে পঞ্চম জর্জের সঙ্গে ঝুলে দেওয়ার চক্রান্ত চলবে, এটা স্বাভাবিক ব্যাপার। পরিস্থিতি কোথায় পশ্চিমবঙ্গে পৌঁছেছে সেটা বোঝার জন্যই আজকে এই মামলাটা হয়তো দেখিয়ে দিচ্ছে যে আমরা কোথায় ঠিক দাঁড়িয়ে আছি। বন্দে মাতরম গানটা কতটুকু গাওয়া হবে এটা স্বাধীনতা সংগ্রামের পরিপ্রেক্ষিতে ঠিক হয়ে গেছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তখনও বন্দে মাতরম 2 পংক্তি গাওয়া হবে, তার কারণ দেশের সামগ্রিকভাবে মানুষের মধ্যে ধর্মীয় সৌহার্দ্য বজায় রাখার জন্য, যাতে ধর্মীয় বিভাজন তৈরি না হয়। আজকে প্রায় 75 বছর পর মোদিরা ঘুরে ফিরে সেই ধর্মীয় বিভাজনের পরিকল্পনা নিয়ে 6টা পংক্তি গাওয়ার কথা বলেছেন। সরকার তার অ্যাফিডেভিট দিয়ে জমা দেবে বলেছে, অ্যাফিডেভিট দেওয়ার পর চূড়ান্ত শুনানি হবে। এর আরও স্তবক আছে, তা আমরা তো প্রথম অংশটি গাই যেটি আনুষ্ঠানিকভাবে 52 সেকেন্ডে। তো তার মানে তো এই নয় যে পুরো গানটাকে কেউ অসম্মান করছে। বন্দে মাতরম আমাদের রক্তে, শ্বাস প্রশ্বাসে। কিন্তু বন্দে মাতরমের 6টি স্তবক যদি গাইতে হয়, সেটা যে কোনো অনুষ্ঠানেও একটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু তার জন্য কারুর শ্রদ্ধা বা সম্মান কম দেখাচ্ছে এটা ভাবার কোনো কারণ নেই। আমরা 6টা স্তবকও গাইতে প্রস্তুত, একটা স্তবকও। এই যে একটা চর্চা চলছে মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া নিয়ে, এ নিয়ে শিক্ষাবিদরা কি বলছেন? পদ্মসম্মান প্রাপক শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন। রাষ্ট্রীয় সঙ্গীত বা রাষ্ট্রীয় গান এটা দেশের মর্যাদা। বন্দে মাতরম হোক আর জনগণ মনে হোক, একটা মন্ত্রকে উচ্চারণ করে কোনো জনজাতির মানুষ সংগ্রাম করে প্রাণ দিয়ে দিচ্ছে, বিশ্বের ইতিহাসে নেই। আরব তাদের দেশকে পৃথিবী বলে আর আমরা মাতৃভূমি বলি। মা মানে তো একটা ধারণা, একটা ইমেজ, একটা ভাবনা, সেই ভাবনার কথা বন্দে মাতরম আছে এবং কখনো কখনো দেবদেবী বলা হয়েছে। তো অসুবিধা কি আছে? ফলে যারা এটা করছে তারা আসলে দেশটিকে চেনে না, দেশের সংস্কৃতিকে চেনে না, দেশের প্রতি টান ভালোবাসা নেই। অত্যন্ত লজ্জার
এটা হাইকোর্টে গেল কেন, হাইকোর্টে বিচারককে বলতে হবে কেন? আমি মনে করি এর বিহিত বন্দোবস্ত হওয়া দরকার, প্রত্যেককে বন্দে মাতরম গাইতে হবে। মসজিদের মাইক খোলা নিয়ে এবার স্বরাষ্ট্রমন্ত্রীকে নালিশ জানিয়েলেন মুর্শিদাবাদের 3 সাংসদ। কেন, তাদের কি বক্তব্য, এই মাইক খোলা নিয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে কি জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন জানবো। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছে নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, এই যে মসজিদে মাইক খোলা হচ্ছে তা তো একটা নিয়মের মধ্যে থেকেই, তার একটা নিয়ম আছে, আইন আছে, সেই আইন অনুযায়ী তো খোলা হচ্ছে। সে নিয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে কি বললেন এই 3 সাংসদ? দেখো, এই 3 সাংসদের বক্তব্য হচ্ছে যে শুধু একটি ধর্মীয় স্থানকে যাতে কোনোভাবেই চিহ্নিত না করা হয়, এখানে যদি এটা আইন মেনে এবং নিয়ম মেনে করা হয় তাহলে দাঁড়িয়ে সমস্ত ধর্মস্থলের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত। শুধুমাত্র একটি ধর্মকে যাতে সিঙ্গেল আউট না করা হয় সেই বিষয়টা তাদের আপত্তির জায়গা, এবং সেই বিষয়টাই তারা আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ হিসাবে জানিয়েছেন যে একটি নির্দিষ্ট ধর্মের মানুষজন বা তাদের যে ধর্মস্থান রয়েছে সেটার প্রতি যেন অ্যাসপিশালি না করা হয়। যদি যদি এটা সুপ্রিম কোর্টের নির্দেশই হয় তাহলে সমস্ত ধর্মস্থানের ওপরেই এই নির্দেশ লাগু হওয়া উচিত, এবং সেটা হলে তারা তাতে সমর্থন করবেন। এর পাশাপাশি এই 3 সাংসদ তারা অ্যাডজুডিকেশন তালিকায় থাকা যে 27 লক্ষ মানুষ রয়েছে, যার মধ্যে প্রায় 5 লক্ষ মুর্শিদাবাদেরই বাসিন্দা, তাদের যাতে অ্যাডজুডিকেশনের গোটা যে প্রসেসটা আছে সেটা যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেই আবেদনও কিন্তু আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানিয়ে এসেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গোটা বিষয়টি তিনি শুনেছেন এবং তিনি প্রয়োজনীয় ঘটনা বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন সাংসদদের। তেমনটাই বেরিয়েছে সাংসদরা আমাদেরকে জানিয়েছেন। এখানে আমার একটা প্রশ্ন থাকবে যে এই 3 জন সাংসদ, এদের আমরা দেখেছিলাম যে যখন এনডিএর বৈঠকে এনসিপিআই এর সব সাংসদরা যোগ দিচ্ছেন সেখানে তারা যাননি, তারা বলেছিলেন তারা এনডিএর সঙ্গে নেই, তারা এনসিপিআইতে আছেন। কোথাও এদের নিজের নিজের ক্ষেত্র বা নিজের নিজের জায়গায় নিজের নিজের কমিউনিটির কাছে একটা জবাবদিহির জায়গা থেকে যাচ্ছে, সেই জায়গা থেকেই কি তারা এই সওয়ালগুলো করে যাচ্ছেন বারবার দিল্লিতে? যেমন আজকেও যে সওয়াল তারা করছেন যে কেন মসজিদ থেকে মাইক খোলা হচ্ছে। নিঃসন্দেহে দেখো, সেই কমিটমেন্টের জায়গায় কিন্তু তাদেরকে সব থেকে বেশি সরব হতে বাধ্য করছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তার কারণ দেখো, তারা বারবার করে এটা বলেছিলেন যে তাদের যে এলাকার মানুষরা রয়েছেন সেই এলাকার মানুষের আপত্তি রয়েছে এবং তাদের কাছে নিজেদের অবস্থানকে ক্লিয়ার করার একটা তাগিদও রয়েছে এই সাংসদদের। এই কারণেই তারা কিন্তু বারবার করে প্রকাশ্যে এসে তারা তাদের অবস্থান ক্লিয়ার করেছেন। সংবাদ মাধ্যমের সামনে তারা এসে বলেছেন যে তারা এনসিপিআই এর সঙ্গে আছেন, এনডিএ এর সঙ্গে নেই। এমনকি এই যে ইস্যুগুলো রয়েছে যেগুলোতে একটি নির্দিষ্ট ধর্মের মানুষের ইমোশনকে ধাক্কা লাগছে, সেই সমস্ত ইস্যুতে কিন্তু তারা প্রতিবাদ করছেন। কোথাও একটা গিয়ে তাদের যে ভোটাররা রয়েছে সেই ভোটারদের সন্তুষ্ট করার উদ্দেশ্যও কিন্তু তাদের এই অ্যাপ্রোচের মধ্যে দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে। অতএব মধ্যে এর বাইরে আর কোনো প্রসঙ্গ নিয়ে কি আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হচ্ছে? কারণ এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে। এই 3 জন সাংসদ 3 জন নাম্বার বা 3 জন সংখ্যা হিসেবে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ দিল্লির রাজনীতি বা সংসদীয় রাজনীতিতে। নিঃসন্দেহে দেখো, এই 3 জন সংখ্যা হিসেবে অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে আজকে অমিত শাহর সঙ্গে খুব অল্প সময় তাদের বৈঠক হয়েছে। তাদের 5 থেকে 10 মিনিট তারা ভেতরে ছিলেন এবং সেই সময় দাঁড়িয়ে তারা নিজেদের এই বিষয় সম্পর্কে তারা জানিয়েছেন। তবে তুমি যে বিষয়ের কথা উল্লেখ করছিলে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের কাছে বা এনডিএ শিবিরের কাছে সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ যখন তারা একটি সংবিধান সংশোধনী আনা নিয়ে তারা ভাবনা চিন্তা করছেন, ইতিমধ্যেই যারা বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তাদেরকে এই সাংসদরা নিজেদের অবস্থানের কথা স্পষ্ট করেছেন এবং এখনো পর্যন্ত আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে তারা এই 3 সাংসদদের যে অবস্থান এবং তাদের যে বাধ্যবাধকতার জায়গা রয়েছে নিজের কনস্টিটিউয়েন্সির এলাকা থেকে, সেই বাধ্যবাধকতার জায়গাটা কিছুটা হলেও তারা বোঝার চেষ্টা করেছেন এবং সেটাকে যাতে কোনোভাবে সলভ করা যায় সেই বিষয়টার তারা চেষ্টা করছেন। তবে আজকের এই যে বৈঠক ছিল সেটা খুব অল্প সময় এবং সেখানে তাদের যে অবস্থান সেই বিষয়ে খুব বিস্তারিত কথা হয়নি, তেমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং এইরকম একটা জায়গা দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টি বিষয়। প্রথমত, কোথাও তাদের নিজেদের অবস্থান তারা স্পষ্ট করতে চাইছেন
নিজের যে ভোট ব্যাংক, নিজের যে কমিউনিটি, সেই কমিউনিটিতে নিজেদের অবস্থান তারা স্পষ্ট করতে চাইছেন, যে জন্য আগের দিনেও দেখা গেল যে তারা বারবার করে বলছেন যে তারা এনসিপিআইতে আছেন, এনডিএতে নেই। আবার আজ তারা যখন গেলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে, তখন তারা কথা বলছেন যে ধর্মীয় স্থান থেকে বা মসজিদ থেকে কেন মাইক সরানো হচ্ছে বা মাইক খুলে নেওয়া হচ্ছে। যদি তা খুলে নিতে হয় তাহলে সব ধর্মীয় স্থান থেকে খুলে নেওয়া হোক। সে নিয়েই তারা গিয়ে নালিশ করে এলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। সাংসদ আবু তাহের আমার সঙ্গে ফোনে আছেন। আপনারা আজ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মসজিদের মাইক খোলা প্রসঙ্গে কি বলে এসেছেন এবং তিনি বা কি বলেছেন একটু জানতে চাইব। আজকে আমরা 5 জন সাংসদ স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় অমিত শাহজির সঙ্গে সাক্ষাৎ করেছি এবং একটা আমাদের যে একটা মেমোরান্ডাম দিয়েছি ওনার কাছে। তাতে আমরা বলতে চেয়েছি যে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মসজিদগুলো থেকে মাইক নামিয়ে নেওয়া হচ্ছে, কোথাও আজান দেওয়া বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, একটা পুলিশের পক্ষ থেকে চেষ্টা করছেন। এবং সাথে সাথে আমরা দেখছি যে এসআইআর এর নামে প্রায় 5 লক্ষ মানুষের নাম মুর্শিদাবাদে বাদ হয়ে আছে, যারা বৈধ ভোটার, যেটা সেরা না করি, সমস্ত কাগজপত্র আছে, শুধু নাম ভুল, পদবি ভুল, এই কারণে। তো আমরা সেই নামগুলো দ্রুততার সঙ্গে শুনানি করে এটা যাতে হিয়ারিং করে ট্রাইব্যুনালের আরো বেশি ব্যবস্থাপনার মধ্য দিয়েই এটা যাতে দ্রুততার সঙ্গে শেষ হয় এবং সমস্ত সরকারি যে সুযোগ সুবিধা এই 5 লক্ষ মানুষ যাতে পায় তার ব্যবস্থা করা হোক, এই অনুরোধ রেখেছি। এবং এটাও বলেছি যদি সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে আমাদের চলতে হয় তাহলে নিশ্চয়ই আমরা সরকারি সেটা মান্যতা দিয়েই এবং শব্দ দূষণ নিয়ম রীতি মেনেই আমরা আমাদের মসজিদের মাইক বাজবে, সেটা যেন সর্বধর্মের ক্ষেত্রে হয়, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সকলের জন্য হয়। সেটা যেন শুধু একমাত্র মুসলিম ধর্মকে টার্গেট করে, মসজিদকে টার্গেট করে এটা যেন না করা হয়, আদিয়ানকে যেন টার্গেট না করা হয়, এটা অনুরোধ রেখেছি। কিন্তু এক্ষেত্রে আমার একটা প্রশ্ন থাকবে, আপনাদের তো মুখ্যমন্ত্রীর সঙ্গে এর আগে কথা হয়েছিল, তাকে আপনারা এই কথা না বলে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন, আপনারা নিশ্চয়ই তাহলে দেখুন এই ঘটনাটা গতকালকে ঘটেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন তখন এই ঘটনা ঘটেনি, গতকাল থেকে ঘটনাটা ঘটেছে। তাই আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছি, দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সঙ্গেই আছে, পার্লামেন্টের ভিতরেই আছে, তাই তার সঙ্গে দেখা করে আমাদের কথা বলেছি। আমরা পার্লামেন্টের মেম্বার, পার্লামেন্টে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের কথা জানিয়েছি, আমাদের দাবি দাওয়া রেখেছি। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী কিছু আশ্বাস দিয়েছেন বা কিছু বলেছেন? স্বরাষ্ট্রমন্ত্রী এগুলো নিয়ে আলোচনা করবেন এবং ব্যবস্থা কি করা যায় না করা যায় পরে বলবেন, সেটা বলেছেন, আশ্বস্ত করেছেন। আচ্ছা, ধন্যবাদ। এনসিপিআই যে সাংসদরা রয়েছেন এবার তাদের ব্রেকফাস্টে আমন্ত্রণ জানাচ্ছেন প্রধানমন্ত্রী। সদ্য এনডিএতে যুক্ত হয়েছেন এই সাংসদরা। তাদের মঙ্গলবার এনডিএর বৈঠকে এনসিপিআই সাংসদরা শুভেন্দুর সঙ্গেও তারা বৈঠক করেন। এনডিএর যে বৈঠক সেই বৈঠকে ছিলেন, সেখানে তারপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও তারা বৈঠক করেন। এবার প্রধানমন্ত্রী তাদের ব্রেকফাস্টের জন্য ডাকছেন। আমার সঙ্গে মৈত্রী রয়েছে নয়াদিল্লি থেকে। মৈত্রী, কারণ কি? দেখো, আগামীকাল সকাল 8টায় প্রধানমন্ত্রী প্রাতরাশে আমন্ত্রণ জানিয়েছেন এনসিপিআই এর তরফ থেকে সদ্য এনডিএর সঙ্গী হওয়া বা শরিক হওয়া সাংসদদের। একই সঙ্গে এনডিএর নতুন যে সমস্ত শরিকরা যারা জুড়েছেন, অর্থাৎ শিবসেনা থেকে আসা, শিবসেনায় নতুন যুক্ত হওয়া উদ্ধব শিবির থেকে আসা 6 সাংসদেরও আমন্ত্রণ রয়েছে আগামীকাল প্রাতরাশে। সেটা কনফার্ম করেছেন এনসিপিআই সাংসদরা। তবে সমস্ত এনসিপিআই সাংসদরা তারা উপস্থিত থাকতে পারবেন কিনা সেটা অবশ্য এখনো পর্যন্ত সুনিশ্চিত নয়। তার কারণ অনেক সাংসদই তারা কলকাতায় ফিরে গিয়েছেন এবং আজ সকালে তাদের কাছে আমন্ত্রণ এসেছে। ফলে তাদের ডেপুটি লিডার শতাব্দী রায় জানাচ্ছেন যে সবাই পৌঁছাতে পারবেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত নয়। অন্যদিকে আবু তাহের এবং খলিলুর রহমানদের আগামীকাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একটি বৈঠক আছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারাও কালকে এই আমন্ত্রণে তারা উপস্থিত থাকবেন কিনা সেটা তারা সুনিশ্চিত করে এখনো জানাননি। যদিও এই 3 সাংসদ যারা আজকে অমিত শাহর সঙ্গে দেখা করেছিলেন তার মধ্যে অন্যতম ইউসুফ পাঠান, তিনি নিশ্চিত করেছেন যে আগামীকাল এই প্রাতরাশের আমন্ত্রণে তিনি যোগ দেবেন।
রক্তচোষা, এই রক্তচোষা এবার স্বাস্থ্য দপ্তর অ্যাকশন নিচ্ছে। কিরকম অ্যাকশন? না, এন্টালি নিউ টাউনে ব্লাড ব্যাংকে হানা। আগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এন্টালি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে। তার কারণ এখান থেকে রক্ত সংগ্রহে একাধিক বেনিয়ম হয়েছিল, আর তাই স্বাস্থ্য দপ্তর নিষেধাজ্ঞা জারি করেছিল। আর এন্টালি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ছিল, যদিও ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহে কোনো বেনিয়ম হয়নি বলে দাবি করে। আজ ফের ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। রক্ত পাচার আর এই রক্তের কালোবাজারি, রক্ত চুরি, সেই রক্ত কালোবাজারি রুখতে স্বাস্থ্য দপ্তর তৎপর। এন্টালি থানার পুলিশ নিয়ে সরাসরি এই লিন্টন স্ট্রিটের যে লাইফ কেয়ার ব্লাড ব্যাংক, সেই ব্লাড ব্যাংকে তারা অভিযান চালাচ্ছে। কারণ এই লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের বিরুদ্ধেও একই রকম অভিযোগ, এবং এখানেও দেখা যাচ্ছে যে ভেতরে বিভিন্ন জায়গাতে তাদের রেজিস্ট্রার থেকে শুরু করে সমস্ত কিছু খতিয়ে দেখছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বেসরকারি ব্লাড ব্যাংকগুলো তারা এই রক্ত নিয়ে দুর্নীতি চালাচ্ছে, তাতে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় জানিয়েছেন প্রায় 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে, এবং এই দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে চায় স্বাস্থ্য দপ্তর। স্যাররা কি কেউ আছেন? স্যার উপরে তো ইনভেস্টিগেশন চলছে, উপরে স্যার তো উপরে স্যাররা এসেছেন, উপরে কথা বলছে, তো দেখছেন তো উপরে। এবং দেখা যাচ্ছে যে এখানেও এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো, সেখানে বলা হচ্ছে যে সম্পূর্ণভাবে স্বেচ্ছায় রক্তদান, তবে এই স্বেচ্ছায় রক্তদান না হয়ে সেই রক্তদানগুলো উপহারের বিনিময়ে, টাকার বিনিময়ে হচ্ছে বলেই অভিযোগ। আর তার জন্যই স্বাস্থ্য দপ্তর